যাত্রাপথে তাদের কাছে দুটো স্লেজ থাকে এবং এই স্লেজগুলো তাদের এই পোষা কুকুরগুলো টেনে নিয়ে যায়। আইভারসন যাত্রার শুরু থেকেই খুব এক্সাইটেড থাকে। সে সব সময় পিছনে কিছু না কিছু বলতে থাকে, কিন্তু মিকেলসন তার সাথে খুব বেশি কথা বলে না। সে ততটুকুই বলে যতটুকু সে দরকার মনে করে। প্রথম দিনে কিছুটা যেতেই তারা সামনে একটি পাহাড় দেখতে পায় এবং সেই পাহাড়ে তাদেরকে উঠতে হবে। তারা দুজন অনেক চেষ্টা করে তাদের স্লেজগুলো ওপরে তুলে ফেলে। রাত হলে এরা একটি ক্যাম্প তৈরি করে, কারণ তারা রাতে কোনো রকম যাত্রা করতে চায় না। আইভারসন এই ক্যাম্পে বসেও তার কথা কন্টিনিউ চালিয়ে যায়। সে একটি খবরের পেপার নিয়ে তার মধ্যে কি লেখা রয়েছে সেগুলো পরপর বলতে থাকে। আর এই জিনিসগুলো মিকেলসনের মোটেও পছন্দ হয় না। একটা সময় আইভারসন মিকেলসনের কাছে রিকোয়েস্ট করে তার পছন্দের কুকুরটা বাইরে রয়েছে, তাই তাকে কি সে এই ক্যাম্পের মধ্যে নিতে পারবে, কারণ বাইরে প্রচুর ঠান্ডা রয়েছে। মিকেলসন কোনো উত্তর দেয় না, বরং লাইটটা নিভিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আস্তে আস্তে ২৬টা দিন কেটে যায় এবং ২৬তম দিনে আইভারসন কিছুটা হলেও নিজেকে চেঞ্জ করতে পেরেছে। সে এখন কথা একটু হলেও কম বলে, কিন্তু তাই বলে সে চুপ থাকে না। এরপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে। প্রথম দিকে এগিয়ে যেতে তাদের কোনো অসুবিধা হয় না, কারণ রাস্তা সম্পূর্ণ ফ্ল্যাট এবং সমান ছিল। কিন্তু ধীরে ধীরে যত সময় যায় তাদের সমস্যা আরও বাড়তে থাকে। রাত হলে আবারও তারা একটি ক্যাম্পের মধ্যে আশ্রয় নেয় এবং এখানে আইভারসন প্রথমবার জানতে পারে তাদের আগে ঠিক একই রকম একটি টিম এখানে খোঁজ করতে এসেছিল, কিন্তু তাদের প্রত্যেকের মৃত্যু হয়ে গেছে। আইভারসন কিছুটা হলেও সিরিয়াস হয়ে যায়। সে বুঝতে পারে সে একটি কঠিন মিশনে বেরিয়েছে, তাই এখানে তাকে সবকিছু বুঝে শুনে করতে হবে। পরের দিন সকাল হলেই তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয় এবং এবার আইভারসন তার স্লেজটা একটু জোরে চালাতে শুরু করে দেয় এবং ওভার এক্সাইটমেন্টের কারণে একটার সময় তার স্লেজ একটি খাড়া ঢালের মধ্যে পড়ে যায় এবং এমন দুর্ঘটনার কারণে তার প্রিয় কুকুরটি সেই খাড়া ঢালের মধ্যে পড়ে যায়। কিন্তু মিকেলসনের কাছে যেটা চিন্তার বিষয় সেটা হলো স্লেজে তাদের 2 সপ্তাহের খাবার রয়েছে এবং সেটাও সেই খাড়া ঢালের মধ্যে আটকে রয়েছে। কিন্তু আইভারসন এইসবে চিন্তা করে না, বরং তার চিন্তা থাকে সেই কুকুরটিকে নিয়ে। আইভারসন দড়ির সাহায্যে কুকুরটিকে ওপরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু দড়ি ছিঁড়ে যায় এবং কুকুরটির মৃত্যু হয়ে যায়। মিকেলসন খুব রেগে থাকে, কারণ আইভারসনকে আগেই বোঝানো হয়েছিল সে যেন কুকুরের প্রতি মায়া না দেখায়। কিন্তু আজ তার এই মায়ার কারণেই তাদের 2 সপ্তাহের খাবার সেই খাড়া ঢালের মধ্যে পড়ে গেছে। মিকেলসন ভালোভাবে জানে তাকে এই যাত্রা কমপ্লিট করতে হলে আইভারসনকে দরকার, তাই সে খুব বেশি কথা বাড়ায় না, বরং তার যাত্রা আবারও শুরু করে দেয়। আর এভাবে ৪৮তম দিন চলে আসে এবং এক সকালে আইভারসন মিকেলসনকে জিজ্ঞাসা করে, তুমি কেন এত রিস্কের কাজ করে থাকো? মিকেলসন বলে, তুমি একজন মেকানিক, তাহলে বলো তুমি কেন মেকানিকের কাজ করে থাকো? আইভারসন উত্তর দেয়, সেই কাজটা ভালো পারে এবং তার ভালো লাগে, তাই সে করে থাকে। তখন মিকেলসন তাকে বোঝায় এই কাজটাকে সে মনে প্রাণে ভালোবাসে, তাই সেও এটা মন দিয়ে করে। এরপর তারা যখন বিশ্রাম করে তাদের খুঁজে পাওয়া জিনিসের মধ্যে দিয়ে একটি ফটো তারা খুঁজে পায়। আর এই ফটোতে একাধিক মেয়ে দাঁড়িয়ে রয়েছে। যদিও কাউকেই মিকেলসন এবং আইভারসন কেউই চেনে না, কিন্তু এরা সময় কাটানোর জন্য আইভারসন মিকেলসনকে জিজ্ঞাসা করে, তুমি এর মধ্যে থেকে কোন মেয়েটিকে পছন্দ করবে? মিকেলসন কথা মতো এই ফটোতে থাকা একটি মেয়েকে সে আঙুল দিয়ে দেখায় এবং তার একটি নামও সে দিয়ে দেয়, আর সেটা হলো নায়া। আইভারসন তার জন্য প্রার্থনা করে এবং বলে, ঈশ্বর যেন তোমার এই পছন্দের মানুষকে তোমার জীবনে এনে দেয়। এরপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয়, কিন্তু যাত্রা পথে তাদের কাছে খুব বেশি খাবার আর বেঁচে নেই। তারা এখন অল্প অল্প খেতে শুরু করে দেয়, এমনকি তাদের মন মেজাজও এখন আগের মতো নেই। মিকেলসন কথায় কথায় রেগে যায়। একইভাবে আইভারসনের মুখ থেকে হাসি জিনিসটা গায়েব হয়ে যায়। তাদের যে কুকুরগুলো রয়েছে তার মধ্যে অর্ধেক কুকুর মরে গেছে এবং তাদের মৃতদেহগুলো বেঁচে থাকা কুকুরগুলোর খাবার হিসেবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এবং একটা সময় ধীরে ধীরে তাদের একটা স্লেজে থাকা খাবার সম্পূর্ণ শেষ হয়ে যায়, যার ফলে এরা দুজন একসাথে মিলে শুধুমাত্র একটা স্লেজ টানতে টানতে এগিয়ে নিয়ে যায়। আর এভাবেই তাদের ৮৪টা দিন কেটে যায় এবং একদিন মিকেলসন দূরে একটি ইট দিয়ে তৈরি চূড়োর মতো দেখতে পায়। তারা দুজন সঙ্গে সঙ্গে সেই দিকে এগিয়ে যায় এবং কাছে আসলে বুঝতে পারে তাদের আগের টিম এই পর্যন্ত এসেছিল এবং এখানে একটি ক্যাম্প বানিয়েছিল। এমনকি আইভারসন এখানে একটি চিঠি খুঁজে পায় এবং সেখানে লেখা থাকে, আমাদের এবং কুকুরের খাবার শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে সমুদ্রের পার্শ্ববর্তী অংশে যেতে হবে এবং সেখান থেকে ঠিক ততটাই খাবার কালেক্ট করতে হবে যতটা খাবার দিয়ে তারা ৫৮০ মাইল পথ অতিক্রম করতে পারে। একইভাবে আগের টিম কিছু প্রমাণ রেখে গেছে এবং তারা চিঠিতে লিখেছে তারা সেই অবধি গিয়েছিল যেখানে একটি নদী অথবা ঝিল থাকার কথা ছিল।
কিন্তু সেখানে তারা কোনো কিছুই দেখতে পায়নি। অর্থাৎ এই দুটি দেশের মধ্যে কোনো নদী নেই। আর এই কথা শুনে মিকেলসন কিছুটা হলেও খুশি হয়ে যায়, কারণ এর অর্থ হলো গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক একসাথে যুক্ত রয়েছে, তাই আমেরিকা এর ওপর ভাগ বসাতে পারবে না। যদিও এটা সম্পূর্ণ প্রমাণ হয়নি, কিন্তু মিকেলসন সেটা করেই ছাড়বে। এরপর এরা দুজন এখানে কিছু খাবার খুঁজে পায় এবং তারা সেগুলো গরম করে এখানে বসে খেয়ে নেয় এবং আস্তে আস্তে আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। এখানে তাদের মোট 132টা দিন পার হয়ে গেছে এবং একইভাবে তাদের কুকুরের সংখ্যাও কমে গেছে। প্রতিদিন একটা করে কুকুর মরে যাচ্ছে, যার ফলে তাদের যাত্রা আরও কঠিন হয়ে যায়। এদের দুজনের কাছে খাবারের পরিমাণও অনেক কমে এসছে, তাই আইভারসন একটি মৃত কুকুরের লিভার বের করে নিয়ে আসে এবং মিকেলসনকে জিজ্ঞাসা করে তারা কি এটা খেতে পারবে। মিকেলসন খানিকটা দ্বিধাবোধ করে, কারণ এই কুকুরের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তবুও তাদের কাছে কোনো বিকল্প রাস্তা নেই। তাই অবশেষে তারা এটাই খেতে শুরু করে দেয় এবং এর ফলস্বরূপ তাদের শরীর অসুস্থ হয়ে যায়। তারা দুজনেই বমি করতে শুরু করে দেয়, কিন্তু ভাগ্য ভালো থাকে, কিছু সময় পর তারা পুনরায় আগের মতো হয়ে যায়। এরা দুজন আবারও তাদের যাত্রা শুরু করে এবং পরের দিন তাদের কাছে খাবারের অভাব লেগে যায়। আইভারসন তার বন্দুক নিয়ে শিকার করতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই সে একটি শিল দেখতে পায়। সে সেটাকে শিকার করবে, কিন্তু তখনই কুকুরের আওয়াজে সেই শিলটা জলের মধ্যে চলে যায়। আইভারসন বেশ হতাশ হয়ে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে কুকুর কোনো কারণ ছাড়া চিৎকার করে না। তাই সে সঙ্গে সঙ্গে তাদের ক্যাম্পের দিকে ছুটে যায় এবং দেখতে পায় তার ধারণা সঠিক, এখানে একটি ভাল্লুক চলে এসছে এবং সেটা মিকেলসনের ওপর অ্যাটাক করছে। আইভারসন সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু একটা গুলিতে কোনো কাজ হয় না। তাই সে আরও একটি গুলি চালায় এবং অবশেষে ভাল্লুকটি নিচে পড়ে যায়। কিন্তু সমস্যা হলো ভাল্লুকটির ওয়েটে নিচের বরফ ভেঙে সোজা মিকেলসনও জলের মধ্যে চলে যায় এবং তার সাথে থাকা দড়ির সাহায্যে তাদের স্লেজটাও জলের দিকে এগিয়ে যায়। আইভারসন সঙ্গে সঙ্গে দড়িটা টেনে ধরে এবং কোনো রকমে তার ক্যাপ্টেনকে জল থেকে ওপরে তোলে। রাত হলে আইভারসন মিকেলসনকে যত্ন সহকারে ট্রিটমেন্ট করে এবং 2 দিন তাকে বিছানার মধ্যেই শুয়ে থাকতে দেয়। আইভারসন জানে তার ক্যাপ্টেন ছাড়া সে কোনো কাজ করতে পারবে না, তাই তার শরীর যতক্ষণ না ঠিক হচ্ছে সে এখানেই চুপচাপ বসে থাকে এবং তার ক্যাপ্টেনের সাথে বিভিন্ন রকম গল্প করতে শুরু করে দেয়। পরের দিন সকাল হলে আইভারসন লক্ষ্য করে তার ক্যাপ্টেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং সে তাদের স্লেজগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। আইভারসন তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো? আমাদের যেতে হলে এটা দরকার। তখন ক্যাপ্টেন তাকে বোঝায় সে সেই জিনিসগুলো রাখতে চায় না যেগুলো অপ্রয়োজনীয়, কারণ বেশি ভার তারা বইতে পারবে না এবং তাদের এখনও 200 মাইল পথ অতিক্রম করতে হবে। এরপর 164টা দিন পার হয়ে যায় এবং এদের কাছে কোনো স্লেজ নেই, বরং কিছু ব্যাগপত্র রয়েছে এবং তার মধ্যে খুবই অল্প পরিমাণে খাবার রয়েছে। কিছু দূর যেতেই তারা একটি জায়গায় বিশ্রাম নেয় এবং মিকেলসন অনেক হিসেব করে আইভারসনকে বোঝায় তাদেরকে ফিরে যেতে হবে, কারণ তাদের কাছে খাবার নেই এবং বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাই তারা এখানে একটি পাথর দিয়ে চূড়োর মতো তৈরি করে এবং একইভাবে আগের টিমের মতোই এখানে তাদের ম্যাপটাকে রেখে দিয়ে তাদের যাত্রা শুরু করে দেয়, যাতে ভবিষ্যতে কেউ যদি আসে তারা বুঝতে পারবে এই পর্যন্ত তারা এসছিল। এরপর তাদের সামনে বরফে ভরা একটি নদী থাকে এবং এই নদীতে তারা বুঝতে পারে না কোথায় বরফের স্তর পাতলা এবং কোথায় মোটা রয়েছে, যার ফলে সব সময় তাদের একটি ভয় থাকে, আর সেটা হলো তারা যখন তখন নদীর তলায় চলে যেতে পারে। কিন্তু এরা দুজন আস্তে আস্তে এই নদীটাও পার করে ফেলে এবং এভাবেই হাঁটতে হাঁটতে তারা একটা সময় তাদের সেই পুরনো শিপটাকে দেখতে পায়, যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল। এদের দুজনের মনে আনন্দ পুনরায় ফিরে আসে, কিন্তু তারা কাছে আসলে বুঝতে পারে সেটা আগের মতো নেই, বরং এটাকে ভেঙে তারা একটি টেন্টের মতো তৈরি করেছে এবং এই টেন্টে বর্তমানে কেউ নেই। দরজায় তালা রয়েছে এবং চারপাশে বরফ জমে রয়েছে। দুজনের মনের আশা এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মিকেলসন বুঝতে পারে তাদের টিম তাদেরকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে, আর এই জিনিসটা তার মনটাকে খুব বেশি দুঃখী করে দেয়। কিন্তু এর মধ্যে খুশির খবর হলো তাদের এই টেন্টের মধ্যে পুরো 1 বছরের খাবার তারা জমিয়ে রেখে চলে গেছে, আর এই খাবার খেয়ে তারা 1টা বছর এখানে কাটাতে পারবে। অন্যদিকে ডেনমার্কে পুরো টিম পৌঁছে যায় এবং তারা সরকারি বেশ কিছু অফিসারের সামনে ইন্টারভিউ দেয়। অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা তাদেরকে একা ছেড়ে এখানে কেন চলে আসলে? একইভাবে প্রশ্ন করে আইভারসন নামের ছেলেটি, যে কখনোই এই কাজ করেনি, তাকে তুমি এত বড় রিস্কে কেন ফেললে? সে কেন মিকেলসনের সাথে রয়েছে? সে তো একজন মেকানিক। এখন এই টিমের কাছে কোনো সঠিক উত্তর থাকে না, আর এটা স্বাভাবিক, কারণ এটি ইচ্ছে করেই তারা করেছে। তারা ইচ্ছে করেই মিকেলসনের সাথে যায়নি এবং আইভারসন নিজের ইচ্ছেই এই কাজটা বেছে নিয়েছিল।
তাই এই টিম তাদের ভুল সংশোধন করার জন্য অফিসারকে রিকোয়েস্ট করে তারা যেন আরও একটি টিম সেখানে পাঠায় এবং এদের দুজনকে রক্ষা করে। তার বিশ্বাস তারা এখনো বেঁচে রয়েছে, কিন্তু অফিসার তার কথা বিশ্বাস করে না, কারণ এখনো অবধি যত টিম সেখানে গিয়েছে তাদের আর খুঁজে পাওয়া যায়নি, বরং তারা যাদেরকে খোঁজার জন্য পাঠিয়েছিল তারাও হারিয়ে গেছে। অন্যদিকে মিকেলসন এবং আইভারসন তাদের সেই খাবার ব্যবহার করে দিনের পর দিন সেই নির্জন জায়গায় জীবন কাটাতে শুরু করে দেয়। মিকেলসন প্রত্যেক দিন আইভারসনকে বোঝায় সরকার তাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবে এবং কোনো টিম অবশ্যই তাদেরকে রক্ষা করতে আসবে। এখানে তাদের 242তম দিন পার হয়ে গেছে। তাদের মস্তিষ্ক এখন আগের মতো কাজ করে না। তাদের কখনো মনে হয় এটা হয়ে যাবে, আবার কখনো মনে হয় কিছুই হবে না। অর্থাৎ তারা বুঝতে পারে না তাদেরকে এখন কি করতে হবে। মিকেলসন সবসময় বলে যায় তাদেরকে রক্ষা করতে কেউ না কেউ আসবে, কিন্তু একইভাবে সেও মাঝে মাঝে হতাশ হয়ে যায়। এদের কাছে এখানে যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে, একইভাবে সময় কাটানোর জন্য একটি মিউজিক ক্যাসেট রয়েছে। তারা সেই মিউজিকটা মাঝে মাঝেই প্লে করে এবং এরা দুজন মন দিয়ে সেটা শোনে এবং রাত হলে তারা চুপচাপ ঘুমিয়ে পড়ে। আর এভাবেই তাদের প্রত্যেকটা দিন কাটতে থাকে। কিন্তু এক রাতে মিকেলসন দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটি ভাল্লুক তাদের সেই পাথর দিয়ে তৈরি করা পাহাড়টা ভেঙে ফেলছে এবং তার মধ্যে থাকা সব প্রমাণপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। তার ঘুম ভাঙলে সে আইভারসনকে বোঝায় তাদের এখনই ফিরে যেতে হবে এবং সেই প্রমাণপত্রগুলো সুরক্ষিতভাবে নিয়ে আসতে হবে, কারণ তার মতে সেখানে সুরক্ষিত নয় এবং এটা হারিয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আইভারসনের কাছে এটা একটা বোকামি, কারণ একবার তারা ফিরে এসছে, আবারও সেখানে গেলে তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ক্যাপ্টেনের কথা তাকে মানতে হয়। ক্যাপ্টেন তাকে বোঝায় তুমি যদি এখন বাড়িতে ফিরে যাও তোমাকে সবার প্রথমে জিজ্ঞাসা করবে তুমি এতদিনে কি করেছ, কিন্তু তুমি কিছুই বলতে পারবে না। তুমি বলবে তোমার মিশন কমপ্লিট হয়নি, আর এটা কি খুব ভালো জিনিস হবে। আর এভাবেই কথা বলতে বলতে এরা দুজন তাদের যাত্রা শুরু করে দেয়। ঠিক 439তম দিনে তারা সেই পাথর দিয়ে তৈরি পাহাড়টার কাছে পৌঁছে যায়। মিকেলসন সঙ্গে সঙ্গে পাথরগুলো সরায় এবং তার প্রমাণগুলো রয়েছে কিনা সেটা দেখে, এবং যখন সে দেখতে পায় সেগুলো সুরক্ষিত রয়েছে তখন গিয়ে মিকেলসনের মন শান্ত হয়। আসলে তার ধারণা সঠিক ছিল, এখানে একটি ভাল্লুক এসেছিল এবং সে এই পাথরগুলোকে সরিয়ে ভিতরে থাকা খাবার খেয়ে এখান থেকে চলে গেছে, কিন্তু এই প্রমাণের কোনো ক্ষতি করেনি। এরপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। মাঝ রাস্তায় তারা একটি গাড়ি দেখতে পায়, আর এই গাড়িটা দেখে তারা বুঝতে পারে তাদের টিম তাদেরকে খুঁজতে এখানে এসছিল। আসলে সেই টেন্ট থেকে যাত্রা করার পর এখনো পর্যন্ত মোট 7 মাস কমপ্লিট হয়ে গেছে এবং এর মধ্যে সরকার থেকে পাঠানো টিম তাদেরকে খুঁজতে এসছিল এবং তাদের গাড়ি এখানে পড়ে রয়েছে। এখন এই সব কিছু দেখে এরা দুজন আরো দ্রুত গতিতে এগোতে শুরু করে এবং যখন তারা আবারও টেন্টে ফিরে আসে তাদের মন আবারও ভেঙে যায়। তারা লক্ষ্য করে তাদের টিম এখানে খুঁজতে এসছিল, কিন্তু তাদেরকে খুঁজে না পেয়ে এখান থেকে চলে গেছে। অর্থাৎ এখন আর কোনো রকম চান্স নেই তাদের বেঁচে ফেরার। আইভারসন খুব রেগে যায়, কারণ সে বলেছিল তারা যেন এখান থেকে যাবার সময় একটি চিঠি এই রুমের মধ্যে রেখে যায়, যাতে কেউ যদি তাদেরকে খুঁজতে আসে তবে তারা বুঝতে পারবে তারা কোথায় গেছে। কিন্তু তারা তেমনটা করেনি এবং ক্যাপ্টেন তার কথা শোনেনি, তাই তাদের বেঁচে ফেরা এখন আর সম্ভব নয়। মিকেলসন তার ভুলটা বুঝতে পারে। সে এতদিনে কোনো কাজই ভুলভাবে করেনি, কিন্তু আজ এমন ভুল করেছে যেটা সবচেয়ে বড় ভুল। সে রাগের বশে প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করে দেয় এবং ভাঙতে শুরু করে দেয়। অন্যদিকে ডেনমার্কে মিকেলসনের বন্ধু এখনো চেষ্টা চালিয়ে যায়। সে সিনিয়র অফিসারকে বোঝায় মিকেলসন এখনো বেঁচে রয়েছে, আর এটা তার বিশ্বাস, তাই তাদের আরও একবার চেষ্টা করা উচিত। সে বলে তারা যখন সেখানে গিয়েছিল তারা লক্ষ্য করেছিল ঘরের মধ্যে খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার অর্থ হলো কেউ না কেউ সেই টেন্টে এসেছিল। তাই আমার বিশ্বাস তারা দুজন এখনো বেঁচে রয়েছে, শুধুমাত্র আমরা ভালোভাবে খুঁজতে পারিনি। এমনকি তাদের কাছে সেই প্রমাণটাও রয়েছে, যেটা প্রমাণ করে দেবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড একসাথে রয়েছে। কিন্তু অফিসার তার কথা শোনে না, তার এই রিকোয়েস্ট সম্পূর্ণ ইগনোর করে এখান থেকে চলে যায়। অন্যদিকে মিকেলসন এবং আইভারসন হিসেব করলে বুঝতে পারে তারা এখানে 3টে বছর কাটিয়ে দিয়েছে, আর এটা মোটেও কম সময় নয়। এবং দুঃখের বিষয় এতদিনেও কেউ তাদেরকে হেল্প করতে আসেনি। এদের মনে আর কোনো রকম আশা নেই, তারা এখন মৃত্যুটাকে সহজ মনে করে। আর এমনই এক সকালে আইভারসন দূরে পাহাড়ের ওপর তার গ্র্যান্ডফাদারকে দেখতে পায় এবং পরের মুহূর্তে সেটা ভ্যানিশ হয়ে যায়। সে তার রুমে আসে এবং মিকেলসনকে এই ঘটনাটা বলে দেয়। সে বলে হয়তো তার গ্র্যান্ডফাদার আর বেঁচে নেই, আর এই কারণে সে এরকম উল্টো পাল্টা ভ্রম দেখছে। এখন এই কথা শুনে মিকেলসনের খানিকটা রাগ হয়, কারণ সেও সেই পছন্দের মেয়েটি অর্থাৎ নায়াকে বহুবার দেখেছে। তাহলে কি সেও মরে গেছে? আর এইসব ভাবনা চিন্তা করে তার প্রথমবার আইভারসনের প্রতি রাগ হয়।
আসলে এদের দুজনের চিন্তা ভাবনাই সম্পূর্ণ ভুল। তারা এখানে বহুদিন ধরে রয়েছে এবং তাদের মস্তিষ্ক এখন পাগলের মতো হয়ে গেছে। তারা সবসময় উল্টো পাল্টা জিনিস দেখতে পাচ্ছে, কিন্তু এদেরকে বোঝাবে সেই মানুষটা এখানে নেই, যার ফলে দিনের পর দিন তাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। একদিন আইভারসন লক্ষ্য করে মিকেলসন রুমের মধ্যে একা একা ডান্স করছে। আসলে সে মনে করছে সে সেই মেয়েটির সাথে ডান্স করছে, কিন্তু আসলে সে একা একা ডান্স করছে। আইভারসন যখন রুমের মধ্যে প্রবেশ করে মিকেলসন খুব রেগে যায়। সে তাকে তাড়িয়ে দেয় এবং বলে তাকে যেন এই রুমে একা থাকতে দেয়। আসলে সে এখন খিটখিটে হয়ে গেছে, তার ঘুম ঠিকঠাক হয় না, কিন্তু উল্টোপাল্টা ভ্রম সে প্রত্যেক দিন দেখে চলেছে। একদিন মিকেলসন তার গলায় থাকা একটি ফোড়া নিয়ে আইভারসনের কাছে আসে এবং তাকে সেটা কেটে ফেলতে বলে। আইভারসন এখন তার কথায় সবসময় ভয় পায়, কারণ তার আচরণ মোটেও স্বাভাবিক নয়, কিন্তু তাকে ক্যাপ্টেনের কথা মানতে হয়। সে একটি চাকু দিয়ে সেই অংশটা কেটে ফেলে। আইভারসনের মনে হয় এই পরিস্থিতি ঠিক করার জন্য তাকে কিছু মজার মজার গল্প শোনানো উচিত। তাই সে ইচ্ছে করেই মিকেলসনকে বলে আগের দিন রাতে সে নায়া নামের মেয়েটিকে দেখতে পেয়েছে এবং সে তার সাথে ডান্স করছিল, কিন্তু হয়ে যায় তার ঠিক উল্টো। এই কথা শুনে মিকেলসন খুব রেগে যায়। সে তার সাথে মারপিট করতে শুরু করে দেয়। আইভারসন চেষ্টা করে ক্যাপ্টেনকে থামানোর, কিন্তু এই পরিস্থিতি সময়ের সাথে সাথে আরো জটিল হয়ে যায়। মিকেলসনের এখন একটাই লক্ষ্য, আর সেটা হলো সে আইভারসনকে মেরে ফেলতে চায়। সে সবার প্রথমে বন্দুকটা হাতে তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ফায়ার করে দেয়, কিন্তু শরীর দুর্বল থাকার কারণে সে গুলি সঠিক জায়গায় ফায়ার করতে পারে না এবং আইভারসন ভাগ্যক্রমে বেঁচে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে আইভারসন সেই বন্দুকটা ঘর থেকে দূরে রেখে দিয়ে আসে এবং এখানে সে লক্ষ্য করে বন্দুকে মাত্র 2টো গুলি ছিল, কিন্তু তার মধ্যে এখন একটা গুলি শেষ হয়ে গেছে এবং এখন একটা গুলি বেঁচে রয়েছে। আইভারসন পুনরায় ঘরে ফিরে আসে এবং তার ক্যাপ্টেনকে শান্ত করে, কিন্তু তার কিছু মুহূর্ত পরই তাদের দরজায় অদ্ভুত টাইপের আওয়াজ হয়, আর এই আওয়াজ কোনো মানুষ করছে না, বরং অন্য কিছুতে করছে। আইভারসন জানালা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে এবং সে লক্ষ্য করে একটি বিশাল বড় ভাল্লুক তাদের এই ঘরের কাছে চলে এসছে এবং সে তাদেরকে মেরে ফেলতে চায়। ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে সে বন্দুকটা কোথায় রেখেছে, কিন্তু আইভারসন তার উত্তর দিতে পারে না, কারণ সে বন্দুকটা কিছুক্ষণ আগেই এই ঘর থেকে বাইরে রেখে এসেছিল। ক্যাপ্টেন তাকে বলে জোরে জোরে চিৎকার করো, কারণ এটাই একমাত্র উপায় এই ভাল্লুকটাকে ভয় দেখানোর। এখন কথা মতো এরা দুজন চিৎকার করতে শুরু করে দেয় এবং দরজাটা তারা শক্ত করে আটকে দেয় এবং একটার সময় সবকিছু শান্ত হয়ে যায়। তারা দরজা খুলে দেখে ভাল্লুকটা চলে গেছে। ক্যাপ্টেন তবুও সেই বন্দুকটা হাতে নিয়ে নেয়, কারণ আবারও সেই ভাল্লুক ফিরে আসতে পারে। তাই সেই বন্দুক নিয়ে তারা দুজন